বাংলাদেশে গত ৩০ বছরে ১৩টারও বেশি প্রাইভেট এয়ারলাইন চালু হয়েছিল, কিন্তু আজ টিকে আছে মাত্র ২ থেকে ৩টা। কেন এমন হলো? কেন কোটি কোটি টাকার এই ব্যবসা একের পর এক ধসে পড়ল? আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সব বড় বড় প্রাইভেট এয়ারলাইন্সের উত্থান ও পতনের কারণ। শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশ এভিয়েশন বিজনেস আসলে কতটা রিস্কি। ৯০ দশকে আকাশে ওড়ার স্বপ্ন নিয়ে ১৯৯৫ সালে যাত্রা শুরু করে বাংলাদেশের প্রথম বেসরকারি এয়ারলাইন্স এরো বেঙ্গল এয়ারলাইন্স। তখনকার সময়ে লো ডিমান্ডের তুলনায় হাই অপারেশনাল কস্ট হওয়ার কারণে ২০০০ সালে তা বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠা লাভের দিক দিয়ে প্রথম বেসরকারি এয়ারলাইন্সের খাতায় নাম লেখায় এয়ার পারাবাদ। তারা ১৯৯৪ সালে এস্টাবলিশ হলেও অপারেশন শুরু করে ১৯৯৮ সালে। মাত্র ৩ বছরের মধ্যেই দুর্বল ব্যবস্থাপনা ও আর্থিক সংকটের কারণে ২০০১ সালে তা বন্ধ হয়ে যায়। বিমান বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে ধীরে ধীরে উঠে আসে জিএমজি এয়ারলাইন্স। ১৯৯৭ সালে যাত্রা শুরু করে এই এয়ারলাইনটি বাংলাদেশের প্রথম দিকের প্রাইভেট এয়ারলাইন্স, যারা ইন্টারন্যাশনাল রুট পরিচালনা করত। পরবর্তীতে ২০০৯ সালে সালমান এফ রহমান জিএমজি এয়ারলাইন্সের ৫০% শেয়ার কিনে চেয়ারম্যান হয়ে যান। কিন্তু এরপর স্টক মার্কেট কেলেঙ্কারি, সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতি সহ নানা আর্থিক সংকটে কোম্পানিটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত ২০১২ সালের দিকে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং তারা কখনো সার্ভিসে ফিরে আসেনি। এরপর একে একে এয়ার বাংলাদেশ, ভয়েজার এয়ারলাইন্স, বেস্ট এয়ার, রয়্যাল বেঙ্গল এয়ারলাইন্স, মিড এশিয়া এয়ারলাইন্স এর মতো বেশ কিছু এয়ারলাইন্স অপারেশনে আসে, কিন্তু উইক বিজনেস প্ল্যান, ফুয়েল অ্যান্ড অপারেশনাল কস্ট, ফিনান্সিয়াল অ্যান্ড পলিটিক্যাল ক্রাইসিস এছাড়া সেফটি ইস্যুর মতো নানাবিধ কারণে কম্পিটিশনের মার্কেটে টিকতে পারেনি। এরপরে বাংলাদেশের আকাশে আসে ইউনাইটেড এয়ারওয়েজ, যারা ২০০৭ সালে যাত্রা শুরু করে খুব দ্রুত বাজার দখল করতে থাকে। তাদের বহরে ছিল এয়ারবাস, এটিআর, এমডি সিরিজের মতো আধুনিক বিমান। তারা খুব অল্প সময়ের মধ্যে বিগেস্ট প্রাইভেট প্লেয়ার হয়ে ওঠে, কিন্তু ম্যাসিভ লোন আর মিসম্যানেজমেন্টের কারণে শেষ পর্যন্ত ২০১৬ সালে তারা ব্যাংক্রাপসিতে পড়ে এবং তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর ২০১০ সালে হাবিব গ্রুপের হাত ধরে উঠতে এসেছিল রিজেন্ট এয়ারওয়েজ। তারা ডোমেস্টিক রুটের সাথে সাথে কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতা, মাস্কাট এবং দোহার মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটগুলোতেও তারা নিয়মিত ফ্লাইট পরিচালনা করত। ২০২০ সালের কোভিড-১৯ প্যান্ডেমিক তাদের অপারেশন সাময়িকভাবে থামিয়ে দেয়, কিন্তু সেই ধাক্কা আর সামলাতে পারেনি। আর্থিক সংকটে পড়ে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। এতগুলো বেসরকারি এয়ারলাইন্সের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বর্তমানে বেশ কিছু এয়ারলাইন্স ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে। তাদের মধ্যে রয়েছে নভোএয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স, এয়ার এস্ট্রা। এখন প্রশ্ন হলো, কেন প্রায় সবগুলো এয়ারলাইন্স ফেল করলো? উইক বিজনেস প্ল্যান। অধিকাংশ এয়ারলাইন্সগুলো শুধু মার্কেট সার্ভে করেই মার্কেটে আসে, কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যৎ মার্কেট স্ট্র্যাটেজি কেমন হতে পারবে বা ব্যবসা করতে পারবে কি না সে ব্যাপারে কোনো তাদের পরিকল্পনা না থাকার কারণে ব্যবসায় আসার মাত্র ২ থেকে ৩ বছর অথবা ৫ বছরের মধ্যে তাদের অপারেশন বন্ধ করে দেয়। এটার একমাত্র কারণ হচ্ছে তাদের পরিকল্পনার অভাব। হাই অপারেটিং কস্ট। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এয়ারলাইন্স পরিচালনা করা খুব ব্যয়বহুল। অন্যান্য দেশে যেমন খরচ কম, ফুয়েল কস্ট এবং ফুয়েল এফিসিয়েন্সি এবং চাহিদা বেশি, বাংলাদেশে সেই তুলনায় ডিমান্ডের থেকে কস্টিং বেশি। এই কারণে এয়ারলাইন্সগুলো তাদের অপারেশন পরিচালনা করতে ব্যর্থ হয়। গভর্নমেন্ট পলিসি প্রেশার। এছাড়াও রয়েছে গভর্নমেন্ট সরকারির অনেক ধরনের প্রেশার, নীতিমালা ব্যবসায়িকদের পক্ষে না থাকার কারণে। এছাড়া বাংলাদেশের এয়ারলাইন্সগুলো যেভাবে ব্যবসা পরিচালনা করতে চেয়েছিল তারা সেভাবে করতে পারেনি। এবং বাংলাদেশের যে এয়ারপোর্টের যে ভাড়া, অর্থাৎ আপনি প্লেন রেখে দিবেন বেশ কিছু দিনের জন্য, ১ মাসের জন্য যে ভাড়াটা দিতে হয় সেটা যদি ১ মাস পার হয়ে যায় সেটার সারচার্জ প্রায় ৭২% হয়ে যায়। অর্থাৎ আজকে যদি আপনি প্লেন রাখেন একদিনের জন্য $২,০০০ বা $৫০০ দিয়ে, সেটা আপনার ১ মাস পার হয়ে গেলে বা একদিন পার হয়ে গেলে প্রায় ৭২% বৃদ্ধি পায়। আর এটাই অন্যতম একটি কারণ বাংলাদেশে এয়ারলাইন্সগুলো বেশি দিন টিকে না থাকতে পারার কারণে। ডেট ট্র্যাপ। বাংলাদেশের অধিকাংশ এয়ারলাইন্স যারা যাত্রা শুরু করেছিল তারা উচ্চ সুদের লোন নিয়ে যাত্রা শুরু করেছিল। তাদের পর্যাপ্ত ক্যাশ ক্যাপিটাল না থাকায় তারা বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে যাত্রা শুরু করে, কিন্তু নিয়মিত লোনের কিস্তি পরিশোধ করতে না পারা এবং সুদের হার দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে তারা নিয়মিত আর ফ্লাইট পরিচালনা করতে পারেনি। এছাড়া রয়েছে মিসম্যানেজমেন্ট। প্রত্যেকটা এয়ারলাইন্সগুলোর মধ্যে তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ঠিকঠাক মতো পরিচালনা করতে না পারার কারণে তাদের ফ্লাইটগুলো ঠিকঠাক মতো পরিচালনা হচ্ছিল না, তার ফলে তাদের এয়ারলাইন্সগুলো বন্ধ হয়ে যায়।
ফরেন এয়ারলাইন্স ডমিনেন্স। অন্যতম বাংলাদেশের প্রাইভেট এয়ারলাইন্স বা ছোটো ছোটো এয়ারলাইন্সগুলো বন্ধ হওয়ার অন্যতম কারণ হচ্ছে আন্তর্জাতিক বড় বড় এয়ারলাইন্সের ডমিনেট। কেননা বিশ্বের অনেক বড় বড় এয়ারলাইন্স আছে যারা বাংলাদেশে তাদের অপারেশন পরিচালনা করে আসছে, কিন্তু এদের যে সার্ভিস সেই তুলনায় বাংলাদেশের সার্ভিস বা ছোটো ছোটো উদীয়মান এয়ারলাইন্সগুলোর সার্ভিস সেই তুলনায় আশানুরূপ ছিল না, যার ফলে ফরেন এয়ারলাইনগুলো তাদের জায়গা দখল করতে থাকে এবং বাংলাদেশের ছোটো ছোটো এয়ারলাইন্সগুলো তাদের জায়গা হারায়। সোজা কথা, বাংলাদেশ এয়ারলাইন বিজনেস মানে হাই ইনভেস্টমেন্ট, হাই রিস্ক, লো প্রফিট মার্জিন। এ কারণেই একে একে প্রায় সব প্রাইভেট এয়ারলাইন্স হারিয়ে গেছে। আপনি যদি বিজনেস নিয়ে শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা রিয়েল বিজনেস স্টোরি এবং বাস্তব অভিজ্ঞতা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিওগুলো ছাড়ি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।